সুপ্রিয় শিক্ষার্থীরা, গুরু ক্লাবের নিয়মিত আয়োজন আমরা অ্যাডভান্স কোর্সের আলোকে যে ধারাবাহিক ক্লাসগুলো করছি তারই ধারাবাহিকতায় আজ আমরা 18তম কার্ডের উপর ক্লাস করব। তোমরা জানো, গুরু ক্লাবের পক্ষ থেকে আমরা চাকরি প্রার্থীদের জন্য এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য আমাদের ধারাবাহিক রুটিন মাফিক যে ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে, আর এই ধারাবাহিকতায় আজ আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা বলবো। যারা যুক্ত হয়েছে তাদেরকে বলবো লাইভটি দ্রুত তোমাদের ওয়ালে শেয়ার করে দিতে, যাতে অন্যরাও যুক্ত হওয়ার সুযোগ পায়। মন্তব্য করেছো ইয়াহিদ জামান জিহাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিহাদকে ধন্যবাদ মন্তব্যের জন্য। আরো যারা যুক্ত হয়েছে আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা বা শুনতে কোথাও সমস্যা হচ্ছে কিনা তোমরা জানাবে। মন্তব্য করেছো তানমিন হোসেন তন্দ্রা। আসসালামু আলাইকুম বলেছো। ওয়ালাইকুম আসসালাম তন্দ্রাকে। তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী কার্ড 19, অর্থাৎ আমরা যে গুরু ক্লাব অ্যাডভান্স অ্যাপটি ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশনের হোম পেজে বা ফার্স্ট ইন্টারফেস থেকে আমরা যে কোর্সটিতে প্রবেশ করি, ওই কোর্সে প্রবেশ করলে আমরা যে 47টি কার্ড দেখতে পাই, অর্থাৎ 47তম বিসিএস এর জন্য 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসকে 47টি কার্ডে ভাগ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা শুরু করছি 19তম কার্ডের উপর আলোচনা। তোমরা জানো ইতিপূর্বে আমরা 18টি কার্ডের উপর বাংলাদেশ বিষয়াবলীর আগে ইংরেজি সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের উপর আলোচনা করেছি। আজ থেকে আমাদের আলোচনা শুরু হবে বাংলাদেশ বিষয়াবলীর উপর। তো তোমরা আশা করি শেষ পর্যন্ত থাকবে। আমাদের ক্লাসে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। আমরা প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব এবং আমরা মনে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো যদি আমাদের সামনে কখনো আসে, অবশ্যই যেন আমরা সেগুলো আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারি। মন্তব্য করেছো মামুন আশিক। বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মামুন আশিক। তোমার বন্ধুদেরকে কমেন্টে মেনশন করতে পারো, অথবা লিংক তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকেও যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। আমরা চলে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনায়। তোমরা জানো এখানে আমরা দেখতে পাচ্ছি গুরু ক্লাব অ্যাপ্লিকেশনের ফার্স্ট ইন্টারফেসটি। যে ইন্টারফেসটি আমরা গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আমরা প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাই অ্যাপ্লিকেশনের, সেটি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আমরা প্রথমে এই ইন্টারফেসটি দেখতে পাই। যে ইন্টারফেসে তোমরা এই লাল ব্যাকগ্রাউন্ডে যে লেখাটি দেখতে পাচ্ছ, বিসিএস প্রিলিমিনারি মাস্টারি 47তম বিসিএস অ্যাডভান্স কোর্স। এই অ্যাডভান্স কোর্স সম্পর্কে আমরা বলছি যে এখানে 47টি কার্ড রয়েছে, যে 47টি কার্ডে 47টি এক্সামের মাধ্যমে একজন পরীক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে পারে। আজ তারই ধারাবাহিকতায় এই 19তম যে কার্ডটি রয়েছে, আমরা সেই 19তম কার্ড থেকে এই অধ্যায়গুলো, ডান পাশে যে অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলো বাঙালি জাতির থেকে শুরু করে খাদ্য ও শস্য উৎপাদন, মৎস্য ও প্রাণী সম্পদ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। তোমাদের জন্য রয়েছে আজকের সম্পূর্ণ ক্লাসে মোট 20টি প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রদান করবে এবং তোমরা সবাই উত্তরের প্রদানের পাশাপাশি নিজের হিসাব রাখবে যে কয়টা প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারছো। তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে আজকের ক্লাস থেকে তুমি ঠিক কতটা প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারলে এবং কতটি প্রশ্নের উত্তর তোমার অনুমান ঠিক হয়নি। তুমি তোমার প্রস্তুতি ঠিক কোন জায়গাটিতে আছে সেটি যাচ করার সুযোগ পাবে। বরাবরের মতোই আমাদের ক্লাসে আমরা কিছু সহজ প্রশ্ন রাখি, কিছু অজানা প্রশ্ন রাখি। এই সহজ এবং জটিল মিলিয়ে আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নে তোমাদের কাছে কেমন লাগে সেটা বোঝার জন্য, জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। যারা যুক্ত হয়েছে তারা লাইভটি শেয়ার করে দিবে। যারা শেয়ার করে দিবে তাদেরকে এই ক্লাসের লেকচারটি তোমাদেরকে পরবর্তীতে ইনবক্সে পৌঁছে দেওয়া হবে পিডিএফ আকারে, যাতে তোমরা পরবর্তীতে এখান থেকে পড়ে নিতে পারো। আমরা চলে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনায়। প্রথমেই তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। ডান পাশে নিচে যে লেখাটি আমরা দেখতে পাচ্ছি, অধ্যায়ের নাম দেয়া আছে এখানে বাঙালি জাতির উদ্ভব। এই বাঙালি জাতির উদ্ভব অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই।
এই প্রশ্নটির উত্তর তুমি কোনটিকে সঠিক মনে করছো দ্রুত মন্তব্য করে জানাবে। এখানে যে প্রশ্নটি রয়েছে, আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? অপশনে ৪টি দেশের নাম রয়েছে। রয়েছে ইরান, ইয়েমেন, বাহরাইন, সিরিয়া। আমরা কোনটিকে সঠিক উত্তর মনে করছি? তোমরা কোন উত্তরটিকে সঠিক মনে করছো? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাবে এবং তোমরা লাইভটি শেয়ার করে দিবে যাতে অন্যরাও দ্রুত যুক্ত হতে পারে। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? প্রশ্নের উত্তরে মন্তব্য আশা করছি। এর মধ্যেই সালে আহমেদ রবিন মন্তব্য করেছো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রবিন, আশা করি তোমরাও ভালো আছো। মিসেস মায়া মন্তব্য করেছো অপশন গ বাহরাইন। দেখা যাক, আমরা সঠিক উত্তরে চলে যাব। আমরা এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানার চেষ্টা করব। সেই প্রশ্নগুলোর সাথে সংশ্লিষ্ট তথ্যগুলো থেকেও আমাদের পরবর্তীতে প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা কাজে লেগে যেতে পারে, অথবা আমরা যদি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই তাহলেও আমাদের কিছু তথ্য এখান থেকে কাজে লাগবে। তাই মনোযোগ সহকারে তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে আশা করছি। যারা মন্তব্য করেছো এর মধ্যেই মহিমা মন্তব্য করেছো ক অর্থাৎ ইরান। মন্তব্যের জন্য ধন্যবাদ। রবিন মন্তব্য করেছে অপশন এ অর্থাৎ ইরান। মিসেস মায়া মন্তব্য করেছে গ অর্থাৎ বাহরাইন। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সঠিক উত্তরে। প্রশ্নটি হচ্ছে, আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আমরা জানি বাংলাদেশ বা বাংলা ভূখণ্ড, আমরা যেখানে বর্তমানে বসবাস করছি, এই জায়গাটিতে বাঙালিদের আগে যেসব জাতি এসেছিল বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে উল্লেখযোগ্য জাতি হচ্ছে আর্য জাতি, যাদের আগে অনার্য জাতিরা বাংলা অঞ্চলে বসবাস করত। ঠিক তেমনি এই আর্য জাতি এসেছিল ইরান দেশ থেকে। আমরা প্রথম ক নম্বর উত্তর যারা দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। এই ইরান দেশ থেকে তারা আফগানিস্তানের পরে সেখান থেকে পাকিস্তান হয়ে ভারত মাধ্যমে বাংলা অঞ্চলে তারা প্রবেশ করে, এবং আর্য জাতির যারা লোক ছিল তারা তুলনামূলক ফর্সা প্রকৃতির লোক ছিল। তারা খুবই সুঠাম দেহের অধিকারী ছিল। এই ধরনের এই জাতির লোকেরা এসে আমাদের এই বাংলা অঞ্চলে বসবাস করতে শুরু করে, যারা তাদের এই স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী বা সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে তারা অনার্য জাতির উপর এক ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়, এবং পরবর্তীতে এই আর্য জাতি দীর্ঘ সময় ধরে আমাদের এই বাংলা অঞ্চলে বসবাস করেছে বলে আমরা জানি। এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির উদ্ভব অধ্যায়ে আমরা এই আর্য জাতি সম্পর্কে যে তথ্যগুলো পাবো, পড়তে পারবো। তোমরা যারা টপিক ডিটেলস থেকে আমরা পড়ার সুযোগ পাই, সেখান থেকে আমাদের এই প্রশ্নটি ছিল। তোমাদের সঠিক উত্তরের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্য করেছো হৃদয় বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হৃদয়কে ধন্যবাদ মন্তব্য করার জন্য, আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পয়েন্টগুলো রয়েছে, তোমরা গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনটিতে কার্ড 19 গেলে, অর্থাৎ আজকের যে ক্লাসে আমরা আলোচনা করছি 19তম কার্ডের উপরে, এই কার্ডটিতে প্রবেশ করলে আমরা যে আলোচনাগুলো দেখতে পাবো। প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ বাঙালি জাতির উদ্ভব নামে যে চ্যাপ্টারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই চ্যাপ্টারে গেলে আমরা যে পয়েন্টের আলোকে তথ্যগুলো শিখতে পারবো। প্রথমে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বাঙালি জাতির উদ্ভব। এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর রয়েছে বাংলার প্রাচীন জনপদগুলোর কোন কোন জায়গাগুলো আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বো সেগুলো এখানে রয়েছে। রয়েছে প্রাচীন জনপদ ও বর্তমান অঞ্চল। এরপর রয়েছে প্রাচীন শাসনামলে বাংলার রাজধানী, এবং রয়েছে প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল। এই তথ্যগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে প্রাচীন জনপদ ও বর্তমান অঞ্চল। এখানে অনেক পড়া, আমরা যদি পড়তে যাই তাহলে এই অধ্যায় থেকে অনেক কিছু পড়ে ফেলতে পারবো, কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি তোমাদের জন্য এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমে রয়েছে গৌড়। তোমরা দেখতে পাচ্ছ গৌড় একটি প্রাচীন জনপদ। এরপর রয়েছে বঙ্গ, রয়েছে রাঢ়, রয়েছে পুন্ড্র, রয়েছে হরিকেল, সমতট, বরেন্দ্র। এখানে যে 7টি জনপদের নাম দেওয়া হয়েছে, এই 7টি জনপদ সম্পর্কে আমরা ভালো করে জানবো। এখানে আমরা জানার চেষ্টা করব যে এই জনপদগুলোর ইতিহাস কি, জনপদগুলো বর্তমান সময়ে কোন কোন জায়গা এখন ওই জনপদগুলোতে রয়েছে, সেই জায়গাটির সাথে আমরা মিলিয়ে মনে রাখার চেষ্টা করব। তাহলে একই সাথে যেমন আমরা জানতে পারবো, পাশাপাশি পরীক্ষাতেও আমাদের কাজে লাগবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল, এই জায়গাটি থেকেও প্রচুর পড়াশোনার সুযোগ আছে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, প্রথমটি হচ্ছে মুসলিম ও স্বাধীন সুলতানি শাসন, রয়েছে দিল্লির সালতানাত, ইলিয়াস শাহী শাসন, হুসেন শাহী যুগ, মুঘল শাসনামল, নবাবী শাসনামল এবং ইউরোপীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। এই জায়গাগুলো আমরা বিশেষ গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তোমাদের জন্য এবারের প্রশ্ন, তাম্রলিপি কি? চারটি অপশন রয়েছে, দ্রুত তোমরা সঠিক উত্তর যেটি মনে করছো মন্তব্য করে জানাবে। সিয়াম মন্তব্য করেছো, বরাবরের মতোই সিয়াম অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, সিয়ামকে ধন্যবাদ। রোজার রুটিন দিলেন না স্যার, রোজার রুটিন আসলে রুটিন যার যার মতো নিজেদের মতো করে নিবে, সেক্ষেত্রে তোমরা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে রুটিন করে নিতে পারো। রোজার জন্য স্টাডি রুটিন তৈরি করে আমার সাথে যোগাযোগ করবে, আমি পরামর্শ দিয়ে তোমাদেরকে আরেকটু সহযোগিতা করব। যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন, তাম্রলিপি কি? আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি, রয়েছে প্রাচীন শাসনামল, রয়েছে বিশেষ বিখ্যাত গ্রন্থের নাম, রয়েছে প্রাচীন জনপদ, রয়েছে বর্ণ লেখার কৌশল। সঠিক উত্তর হিসেবে সিয়াম 2 নম্বর প্রশ্নের জন্য মন্তব্য করেছো বর্ণ লেখার কৌশল, অপশন ডি। দেখা যাক আমরা সঠিক উত্তর কোনটি বলছি, একটু অপেক্ষা করতে হবে। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাবে, তাম্রলিপি কি? যারা যুক্ত হয়েছে, হ্যাঁ মন্তব্য করো, মন্তব্য করছো। রবিন মন্তব্য করেছো অপশন সি অর্থাৎ প্রাচীন জনপদ। মিসেস মায়া মন্তব্য করেছো প্রাচীন জনপদ, অর্থাৎ তাম্রলিপিকে বলেছো প্রাচীন জনপদ। মন্তব্যের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের খায়রুল ইসলাম বলেছো প্রাচীন জনপদ, অপশন গো। মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। তাম্রলিপি হচ্ছে প্রাচীন জনপদ, সঠিক উত্তর অপশন গো। বেশিরভাগ সঠিক উত্তর অপশন গো বলেছো, তোমাদেরকে অভিনন্দন সঠিক উত্তরের জন্য। আমরা জানি বর্তমান যে বঙ্গোপসাগর এবং গঙ্গা অববাহিকার যে অঞ্চল বা যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সেই অঞ্চল আমাদের প্রাচীন বাংলায় তাম্রলিপি নামক জনপদের অন্তর্ভুক্ত ছিল, যার বর্ণনা আমরা বিভিন্ন পর্যটক যারা, যেমন ফাহিয়েন রয়েছে, রয়েছে হিউয়েন সাং, রয়েছে ইবনে বতুতা, এই ধরনের যারা পর্যটকরা আমাদের এই বাংলা অঞ্চলে এক সময় তারা এসেছেন বেড়াতে, তারা বেড়াতে এসে তাদের যে স্মৃতি কথাগুলো বিভিন্ন বই পুস্তকে তারা লিখে গেছেন, সেই রকম বই পুস্তকে আমরা এই তাম্রলিপি নামক জনপদের পরিচয় পেয়ে থাকি। বর্তমানে আমরা জানি পশ্চিমবঙ্গের একটি জেলার নাম হচ্ছে মেদিনীপুর। এই মেদিনীপুর জেলার সাথে বর্তমান যে মেদিনীপুর জেলার যে অবস্থান, এটিও তাম্রলিপি জনপদের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের মনে থাকবে যে তাম্রলিপি একটি প্রাচীন জনপদ। এখান থেকে সরাসরি এই প্রশ্ন আসুক বা সাপোর্টিভ কোনো প্রশ্ন যদি আসে, সেগুলো আমরা ভবিষ্যতে উত্তর করতে পারবো আশা করছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারের অধ্যায় হচ্ছে শস্য ও খাদ্য। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য যে অধ্যায়, আমরা সেই অধ্যায়ের আলোকে সবগুলো লেসন থেকে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন তুলে আনার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু তোমাদের কে একটু দেখিয়ে দেওয়া যায় আমরা চেষ্টা করছি। 3 নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? হ্যাঁ মন্তব্য করেছো, অনেকেই মন্তব্য করেছো। সিয়াম বলেছিলে বি হবে, কিন্তু না, আমরা সঠিক উত্তর ওটা আগের প্রশ্নের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলেছি প্রাচীন জনপদ, অপশন সি ছিল। রিসা বলেছিল অপশন ডি, কিন্তু ওটার সঠিক উত্তর ছিল গ অর্থাৎ অপশন সি। সি বলেছিলে শ্বেত সরকার, জাহিদ হাসান জিহাদ, মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রাচীন শাসনামল বলেছিলে হৃদয়ের হৃদয়, কিন্তু এটার সঠিক উত্তর ছিল প্রাচীন জনপদ। সেতু সরকার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সেতু সরকারকে। মহিমা উত্তর করেছিল অপশন গো। আমরা বর্তমানে যে প্রশ্নটিতে রয়েছি, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অনেকেই মন্তব্য করেছো, সালেহ আহমেদ, রবিন, জিহাদ, খায়রুল ইসলাম এবং মহিমা মন্তব্য করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন
বি বলেছো তোমরা, অর্থাৎ পাট উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান বলেছো দ্বিতীয়। মিসেস মায়াও বলেছো সঠিক উত্তর খ, অর্থাৎ বর্তমানে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশে অবস্থান বিশ্বে বর্তমানে দ্বিতীয়। এখানে যে তথ্যটি মনে রাখা দরকার সেটি হচ্ছে সম্পূর্ণ বিশ্বে যে পরিমাণ পাট উৎপাদিত হয় তার 25% পাট উৎপাদিত হয় আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে দুইটি বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র এবং আরেকটি বড় নদী হচ্ছে মেঘনা। আমরা এই দুইটি নদীর নাম কেন বলছি, এই দুইটি নদী এবং নদীর পারে যেসব জেলা রয়েছে সেই জেলাগুলোতে পাটের চাষ বেশি হয়। যেমন ব্রহ্মপুত্র নদীর সাথে আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহের পাশের জেলাগুলোর একটা সম্পর্ক রয়েছে। যেমন ময়মনসিংহের জেলা হচ্ছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং পাশে রয়েছে এই পাশে রয়েছে কিশোরগঞ্জ, পশ্চিম পাশে রয়েছে টাঙ্গাইল। এই জেলাগুলোতে পাট চাষের আমরা আধিক্য লক্ষ্য করি। তার পাশাপাশি ঢাকায় যেসব জেলা রয়েছে, যেন ঢাকা জেলার পূর্ব দিকে মেঘনা নদী, এই মেঘনা নদীর পাশের যে জেলাগুলো রয়েছে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত যে জেলাগুলো রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই জায়গাগুলোতে পাট চাষ বেশি হয়। পাট চাষের জন্য এই জায়গাগুলো তুলনামূলকভাবে উল্লেখযোগ্য। তাই বাংলাদেশ বর্তমানে বিশ্বে পাট চাষে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। আশা করি তোমরা ধরতে পেরেছ। পাট উৎপাদনে প্রথম ভারত, দ্বিতীয় বাংলাদেশ। চমৎকার। হৃদয়কে আরো সুন্দর করে মন্তব্য করার জন্য সঠিক উত্তর হচ্ছে পাট চাষে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে যে দেশ ভারত, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, কারণ 25% পাট বাংলাদেশে উৎপাদিত হয়। রবিন বলেছ স্যার বেশি করে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েছি, ডাইজেস্ট জর্জ MP3। চমৎকার। আমরা যে কোনো বই থেকেই পড়তে পারি, পড়লে আমরা পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব এবং রিভিশন করব, তাহলেই আমাদের এই তথ্যগুলো পরবর্তীতে পরীক্ষায় আমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ যে অধ্যায় সম্পর্কে আমরা কথা বলছি। অধ্যায়ের নাম হচ্ছে শস্য ও খাদ্য। এখানে পুরো অধ্যায়ের নামটি হচ্ছে শস্য ও খাদ্য উৎপাদন, ব্যবস্থাপনা ও বহুমুখীকরণ। এই জায়গাটিতে আমরা যে শস্য এবং খাদ্যগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো বা আমরা টপিক ডিটেইলসে উল্লেখ করেছি। প্রথমে রয়েছে পাট, এরপর আমরা আলোচনা করেছি গম ও ভুট্টা সম্পর্কে, তারপর রয়েছে ইক্ষু, এরপর রয়েছে চা, তারপর আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে এসেছি তুলা, তামাক, রেশম, আলু, রাবার এবং আম সম্পর্কে। এই যে যেগুলো নামগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই নামগুলো হচ্ছে শস্য ও খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। এরপর আমরা খাদ্য ও শস্যের উন্নত জাত নামে একটি লেসন তৈরি করেছি। এখান থেকেও বিভিন্ন সময় প্রশ্ন আসে, তাই এই অংশটিও তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। তার পাশাপাশি কৃষি সম্পর্কিত কতগুলো সংস্থা আমাদের জানতে হবে। আমি যেমন হতে পারে যে ধান গবেষণা কেন্দ্র, হতে পারে রেশম বোর্ড, হতে পারে পাট গবেষণা কেন্দ্র, চা গবেষণা কেন্দ্র, এই ধরনের সংস্থাগুলোর অবস্থান কোথায়, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তাই এগুলো আমরা টপিক ডিটেলসে উল্লেখ করেছি। আশা করি সেখান থেকে তোমরা খুব ভালোভাবে পড়তে পারবে। 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, আশা করি দেখতে পাচ্ছ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করবে। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? আমরা ইংরেজিতে যেটাকে বলি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI, বিরি বলা হয় এটিকে। একজন মন্তব্য করেছো শ্বেত সরকার, বলেছো অপশন ডি অর্থাৎ গাজীপুর বলেছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলেছো গাজীপুর। সঠিক উত্তরে আমরা যাব, তার আগে যারা যুক্ত দ্রুত মন্তব্য করো। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করো। তোমাদের মন্তব্য পেলে আমি সঠিক উত্তরে চলে যাব। মিসেস মায়া বলেছো অপশন ডি অর্থাৎ গাজীপুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলেছো। আমরা চলে যাচ্ছি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই মন্তব্য করেছো। সিয়াম বলেছো অপশন ডি এবং নিনসু বলেছো অপশন ডি। হৃদয় বলেছো গাজীপুর।
মন্তব্যের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, আমরা যে প্রতিষ্ঠানটির কথা বলছি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বিরি বলা হয় এটাকে। এই ব্রি প্রতিষ্ঠানটি, ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের রাজধানীর পাশের জেলা গাজীপুরে। ঢাকা থেকে ২৬ কিলোমিটার দূরে এই প্রতিষ্ঠানের অবস্থান। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালের অক্টোবরে। ১৯৭০ সালের ১লা অক্টোবর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আমরা স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের বছর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ঢাকার পাশের জেলা গাজীপুরের জয়দেবপুর নামক উপজেলায়। আমরা যেখানে আমরা দেখি বর্তমানে এই জায়গা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই জায়গাটি ধান গবেষণা ইনস্টিটিউটের আয়তন হচ্ছে ৭৬.৮২ হেক্টর জমিতে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। কত বড় একটা জায়গায় বর্তমান সময়েও অত্যন্ত সফলতার সাথে এই প্রতিষ্ঠান ধান গবেষণায় বিভিন্ন অবদান রেখে চলছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তোমাদের জন্য ৫ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। যারা অপশন ডি উত্তর করেছিলে তোমাদের ধন্যবাদ। আফসানা, রিমা, মহিমা এবং মিসেস মায়া, সকলকে সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। আমরা ৫ নম্বর প্রশ্নে রয়েছি। ৫ নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে বেশি? ৪টি অপশন রয়েছে, চাকমা রয়েছে, গারো, সাঁওতাল, মারমা। এই ৪টি প্রধান নৃগোষ্ঠী বা উপজাতির মধ্যে বাংলাদেশে কোন উপজাতির জনসংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি? মন্তব্য করেছো সেতু সরকার, বলেছো চাকমা। মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা বাকিদের মন্তব্য আশা করছি তোমরা দ্রুত মন্তব্য করবে। আমরা এই সঠিক উত্তরে চলে যাব, ব্যাখ্যা সহ আমরা সঠিক উত্তর জানবো। আমরা জানবো এই প্রশ্নটির সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আরো গুরুত্বপূর্ণ, সেগুলো থেকেও আমরা মনে রাখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যখন কোনো প্রশ্নকে আমরা ব্যাখ্যা আকারে বোঝার চেষ্টা করব, তখন সেই প্রশ্ন আমাদের সঠিক উত্তর যেই প্রশ্ন থেকে আমরা পড়েছি সেটি তো অবশ্যই মনে থাকবে, তার পাশাপাশি অন্যান্য যে তথ্যগুলো আমরা জানবো সেগুলো থেকেও যদি পরবর্তীতে প্রশ্ন আমাদের এসে যায়, সেখান থেকে প্রশ্নগুলো আমাদের কাজে লাগবে। তাই মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। যারা মন্তব্য করেছো মোটামুটি সবাই প্রশ্নের উত্তর বলেছো। অপশন এ অর্থাৎ চাকমা বলেছো। বাংলাদেশের নৃগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে নৃগোষ্ঠীর জনসংখ্যা আমাদের দেশে বর্তমানে বসবাস করছে, মিসেস মায়া আল আমিন, বৃষ্টি সুশীল এবং বর্ণ, তোমাদেরকে মন্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চাকমা। অর্থাৎ চাকমা হচ্ছে এমন একটি উপজাতি যে উপজাতির সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের বাংলাদেশেও বর্তমানেও অবস্থান করছে। চাকমাদের বসবাস হচ্ছে সবচেয়ে বেশি যে জেলায়, এই জেলা দুটি হচ্ছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। এই দুইটি জেলার নাম আমরা মনে রাখবো চাকমা নামের সাথে। এই রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি যে দুইটি পার্বত্য চট্টগ্রামের জেলা রয়েছে, এই জেলা দুটিতে চাকমা উপজাতিদের বসবাস সবচেয়ে বেশি। আমরা জানি রাঙ্গামাটি হচ্ছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং খাগড়াছড়ি তার পাশের জেলা। এই দুইটি জেলাতে চাকমা উপজাতিরা বসবাস করে। চাকমা উপজাতিদের সংখ্যা অন্যান্য উপজাতিদের তুলনায় সবচেয়ে বেশি বর্তমান সময়ে। আমরা যদি বলি সংখ্যাটি কত, তাহলে আমরা এখানে পাবো যে সর্বশেষ যে আদমশুমারি বা জনশুমারি হয়েছে, সেই জনশুমারি থেকে আমরা চাকমাদের জনসংখ্যার যে সংখ্যাটা পেয়েছি সেটি প্রায় ৪.৫ লাখ। অন্য কোনো উপজাতির সংখ্যা এত বেশি নেই, তাই চাকমা নৃগোষ্ঠীর জনসংখ্যা সবচেয়ে বেশি বলে থাকি আমরা। এর মধ্যেও যারা মন্তব্য করেছো, হৃদয় বলেছিলে চাকমা হবে, মহিমা বলেছো ৫-এর ক সঠিক উত্তর হচ্ছে চাকমা। তোমাদেরকে সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বলেছি জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি, এই অধ্যায়ের যে তথ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে আমরা কতগুলো সাল দেখতে পাচ্ছি। আদমশুমারি বা জনশুমারি হয়েছিল যে সালগুলোতে, তোমরা যারা যুক্ত আছো তারা জানবে যে 1872
সাল এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আগে ভারতীয় উপমহাদেশে এই সালে ব্রিটিশ শাসন আমলে ১৮৭২ সালে প্রথম আদমশুমারি হয় আমাদের এই বাংলা অঞ্চলে। তারপর আমরা স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত এই ৬টি আদমশুমারি লক্ষ্য করি। প্রথমটি হয়েছে ১৯৭৪ সালে বাংলাদেশ স্বাধীনতার ৩ বছর পর। এরপর ৭ বছর পরে হয়েছে ১৯৮১ সালে দ্বিতীয় আদমশুমারি। তৃতীয় আদমশুমারি হয়েছে ১৯৯১ সালে ১০ বছর পর। এরপর ১০ বছর পরে ২০০১ সালে, তারপর ১০ বছর পর ২০১১ সালে, এরপর ২০২১ সালে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে আদমশুমারি সংগঠিত হয়নি। তার পরবর্তীতে ১ বছর পরে আমরা ২০২২ সালে সর্বশেষ ৬ষ্ঠ যে আদমশুমারিটি পেয়েছি, এই আদমশুমারির বিশেষত্ব হচ্ছে এটি প্রথম ডিজিটাল শুমারি আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। আশা করি তোমরা এখান থেকে জেনে নিবে, আমাদের টপিক ডিটেইলসে বিস্তারিত পাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে উপজাতিদের সম্পর্কে আমরা যে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব, সেই তথ্যগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো কোন উপজাতিদের অবস্থান কোন জেলায় বা কোন বিভাগে। এর পাশাপাশি আমরা জানবো কোন উপজাতিরা কোন ধর্মের অনুসারী। তার পাশাপাশি জানবো কোন উপজাতির ভাষা কি এবং তাদের সাংস্কৃতিক উৎসবের নাম কি এবং তাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থান কোথায়। এই তথ্যগুলো আমরা উপজাতি সম্পর্কে জানবো। তাহলে আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর একটি ভালো প্রস্তুতি গঠিত হবে। আশা করছি তোমরা আমার সাথেই আছো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ৬ নম্বর প্রশ্ন আমাদের জনসংখ্যা অধ্যায় থেকে। তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের মেগা সিটির তালিকায় ঢাকা প্রথম কবে অন্তর্ভুক্ত হয়? ৪টি সাল দেওয়া রয়েছে: ১৯৭৫, ১৯৮০, ১৯৮৫ এবং ১৯৯০। এই প্রশ্নের সঠিক উত্তর তুমি কোনটি মনে করছো? ৪টি অপশন রয়েছে। হৃদয়কে ধন্যবাদ সঠিক উত্তর মন্তব্য করার জন্য। তোমরা একটু চিন্তা করলে প্রশ্নগুলোর সঠিক উত্তর মন্তব্য করতে পারবে, অথবা যদি উত্তর সঠিক নাও হয় তুমি যুক্ত থাকলে সঠিক উত্তর জানতে পারবে এবং যখন তুমি ভুল করে কোনো কিছুর উত্তর সঠিকভাবে জানবে তখন সেই সঠিক উত্তরটি তোমার পরবর্তীতে আরো দৃঢ়ভাবে, আরো ভালোভাবে, আরো অনেকদিন তোমার মনে থাকবে। ৬ নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বর প্রশ্নটি বিশ্বের মেগা সিটির তালিকায় ঢাকা প্রথম কবে অন্তর্ভুক্ত হয়? ৪টি সাল রয়েছে, তোমরা দ্রুত মন্তব্য করে জানাও কোনটিকে সঠিক উত্তর মনে করছো। আমরা বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু সমস্যায় পড়েছিলাম। হ্যাঁ, নেট প্রবলেম। এখন আশা করি আমাকে সঠিকভাবেই তোমরা শুনতে পাচ্ছ। আমরা আবার যুক্ত হয়েছি। আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি ৬ নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্ন থেকে তোমাদের জন্য আ হ্যাঁ, ৬ নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের মেগা সিটির তালিকায় ঢাকা প্রথম অন্তর্ভুক্ত হয় কবে? আশা করি এখন পরিষ্কার দেখতে পাচ্ছ এবং আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ। যদি সমস্যা হয় বলবে, সমাধানের চেষ্টা করব। ৬ নম্বর যে প্রশ্নটি রয়েছে
আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। ঢাকা মেগা সিটির তালিকায় প্রথম অন্তর্ভুক্ত হয় 1980 সালে। সঠিক উত্তর হচ্ছে 1980 সাল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ খ। যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এক্ষেত্রে আমাদের মনে রাখার যে বিষয় সেটি হচ্ছে মেগা সিটি কাকে বলে। আমরা এটি মনে রাখার চেষ্টা করব। মেগা সিটি কে এই তালিকা করে এবং মেগা সিটি কাকে বলে, কোন ক্যাটাগরিতে পড়লে এটাকে মেগা সিটি বলা হয়। আমরা জানি জাতিসংঘ ইউনাইটেড নেশন থেকে এই ঘোষণাটি দেওয়া হয় এবং যদি কোনো শহরের, যদি কোনো নগরের জনসংখ্যা 1 কোটি বা 10 মিলিয়নের বেশি হয়, 1 কোটি প্লাস হয়ে যায়, তখন ওই শহরকে বলা হয় মেগা সিটি। ওই সিটিকে বলা হয় মেগা সিটি। বাংলাদেশে 1980 সাল থেকেই বা 1980 সালের পর থেকেই ঢাকা শহরের জনসংখ্যা 1 কোটি প্লাস হয়ে যাওয়ার কারণে 1980 সালেই ঢাকা প্রথম মেগা সিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তোমরা যারা বিদ্যুৎ বিভ্রাটের জন্য সমস্যায় পড়েছিলে, আমরা এবারে 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। দ্রুত মন্তব্য করবে। আমাদের কাছে আর যে প্রশ্নগুলো আছে আমরা খুব দ্রুত প্রশ্নগুলোর উত্তর এবং প্রশ্নগুলোতে যাওয়ার চেষ্টা করব। পবিত্র রমজান উপলক্ষে আমাদের ক্লাসের সময়ে আমরা সামান্য পরিবর্তন এনেছি। আমরা আগে ক্লাসগুলো 9টায় করতাম। এখন রমজান উপলক্ষে আমরা ক্লাসগুলো রাত 10টায় করছি। তাই যাতে আমাদের খুব বেশি সময় না লাগে আমরা দ্রুত শেষ করতে চাই। 7 নম্বর প্রশ্নটি রয়েছে, সতীদাহ প্রথা রহিতকরণ আইন কে পাশ করেন? এখানে আমরা অধ্যায় দেখতে পাচ্ছি দেশভাগ, অর্থাৎ ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম নামে যে অধ্যায়টি রয়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য, সেই অধ্যায় থেকে এই প্রশ্নটি, সতীদাহ প্রথা রহিতকরণ আইন কে পাশ করেন? আমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন অধ্যায়ে এই তথ্যটি আমরা পড়ে এসেছি। 4 জন লর্ড বা 4 জন ব্রিটিশ শাসকের নাম রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। লর্ড রিপন রয়েছে, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং। সঠিক উত্তর আমরা কাকে বলবো? সাথের মন্তব্য করেছে অনেকেই। হালিমা ফরাজি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম হালিমাকে। সেতু সরকার বলেছো অপশন বি লর্ড কর্নওয়ালিস। সাবিনা বলেছো অপশন ডি অর্থাৎ বেন্টিং। ফরাজি বলেছো বেন্টিং। সিয়াম বলেছো বি হবে অর্থাৎ লর্ড কর্নওয়ালিসকে বলেছো। জবা বলেছো 7 ঘ অর্থাৎ বেন্টিং হবে। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তরে। আমরা জানি সতীদাহ প্রথা হচ্ছে এমন একটি জঘন্য হিন্দু প্রথা ছিল, যে প্রথায় এটাকে বলা হয় সহমরণ প্রথা। স্বামী মারা গেলে সেই স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে দাহ করা হতো, পুড়ে ফেলা হতো। এরকম একটি নিষ্ঠুর প্রথা আগে প্রচলিত ছিল। এই প্রথাটি আমরা জানি একজন বিখ্যাত সমাজ সংস্কারকের নাম আমরা জানি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যে তার প্রবন্ধ রচনার মাধ্যমে তিনি সমাজে এই বিষয়ে একটি সচেতনতা সৃষ্টি করেন। যার সময়কালে উনি যে লর্ড শাসনামলে ছিলেন, যার মাধ্যমে সতীদাহ প্রথার রহিতকরণ আইন পাশ করাতে সক্ষম হয়েছেন, তিনি হচ্ছেন লর্ড বেন্টিং। আমরা এই তথ্যটি মনে রাখবো। লর্ড বেন্টিং এর আমলে প্রথম সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয়। যারা সঠিক উত্তর ঘ বলেছ, ডি বলেছ, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেতু বলেছ কমেন্ট করি কখন আর যায় কত পরে। আমি যেহেতু অন্য একটি ইয়েতে আছি, ওয়েবসাইটে আছি, এই জন্য হয়তো একটু আসতে সময় লাগে। তবে তোমরা চেষ্টা করবে দ্রুত মন্তব্য করে নিতে, যাতে আমাকে খুব বেশি সময় অপেক্ষা করতে না হয়। আমরা চলে যাচ্ছি এরপরের যে আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দেশভাগ, এই নামে আমরা যে অধ্যায়টি পাচ্ছি, এই অধ্যায়ে আমরা যে জায়গাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়ব, প্রথমে রয়েছে ব্রিটিশ সরকার ও ভারত শাসন, রয়েছে বিদ্রোহ ও সংস্কার আন্দোলন। বিভিন্ন বিদ্রোহ হয়েছে, যেমন ফরাজি আন্দোলন, পরে আমরা দেখেছি ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এই জায়গাগুলো থেকে আমরা এই জিনিসগুলো পড়বো এবং তারপর আমরা ফাইনালি পড়বো হচ্ছে দেশভাগ। দেশভাগ বলতে বোঝানো হচ্ছে 1947 সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম। এরপর বিভাগ পূর্ব রাজনীতি, অর্থাৎ 1947 সাল পূর্ব যেসব ভারত ও পাকিস্তানের উল্লেখযোগ্য রাজনীতিবিদরা যেসব বৈঠক করেছেন, যেসব আলোচনা করেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব।
8 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কখন? কিন্তু গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন। হৃদয় আরেকটু সাপোর্টিভ মন্তব্য করেছো। 1829 সালের 4 ডিসেম্বর এই প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। ধন্যবাদ হৃদয়কে। আমরা সতীদাহ প্রথার কথা বলেছিলাম। হৃদয়ের এই মন্তব্যটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। চমৎকার মন্তব্য। 1829 সালে 4 ডিসেম্বর এই প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। সেটি রাজা রামমোহন রায়ের সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লর্ড বেন্টিং এটিকে বাস্তবায়ন করেছিলেন। আমরা বর্তমানে রয়েছে 8 নম্বর প্রশ্ন। তোমরা যারা যুক্ত আছো দ্রুত 8 নম্বর প্রশ্নের উত্তর মন্তব্য করে জানাও কোনটিকে সঠিক উত্তর মনে করছো। পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে? 4টি সাল উল্লেখ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 1955 রয়েছে, 1960 রয়েছে, 1966 রয়েছে, 1969। হালিমা ফরাজি বলেছে অপশন ডি অর্থাৎ 1969। পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে? জবা বলেছ 8 ক অর্থাৎ 1955 সালে। সঠিক উত্তরে চলে যাব আমরা, দ্রুত মন্তব্য করে জানাও। রিসা বলেছ অপশন ডি অর্থাৎ 1969 সালে। আমরা সঠিক উত্তরে চলে যাব। এই প্রশ্নের পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কবে? আমরা জানি এখানে 2 ধরনের প্রশ্ন আসতে দেখা যায় নামকরণের জায়গাটি থেকে। যেখানে একভাবে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববঙ্গ নাম যে নামটি হয় আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তারপর 1911 সালে এসে এই বঙ্গভঙ্গ রদ হয়। এর পরবর্তী সময়ে এই অঞ্চলকে আমরা পূর্ববঙ্গ নাম হিসেবে পেয়েছি, যেটি একটি লম্বা সময় পরে প্রায় 50 বছর পরে 1955 সালের 14ই অক্টোবরে 1955 সালের 14ই অক্টোবরে নামকরণ পূর্ববঙ্গ থেকে পূর্ব পাকিস্তান করা হয়। তোমরা যারা বলেছ 1969 সাল, তারা হয়তো এখানে একটু প্রশ্নটি ভালো করে লক্ষ্য করনি। যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ নামকরণ করা হয় কত সালে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের নামকরণ থেকে 1969 সালের 5 ডিসেম্বরে বাংলাদেশ নামকরণ করা হয়। এই প্রশ্নটি যদি হয় তাহলে উত্তর হবে 1969 সালে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় কখন, তখন সঠিক উত্তর হবে 1955 সালের 14ই অক্টোবর। আশা করি বুঝতে পেরেছো তোমরা সঠিক উত্তরটি 8 নম্বর প্রশ্নের। আমরা দেখি আর কে মন্তব্য করেছিলে। হ্যাঁ, বর্ণ বলেছিল 1955 সালে সঠিক উত্তর। মহিমা যেটি বলেছিল 8 এর ক সঠিক উত্তর। মায়া সঠিক উত্তর ক বলেছিলে। 7 নম্বর প্রশ্নের উত্তর মন্তব্য করেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, অধ্যায় হচ্ছে মৎস্য ও প্রাণীজ সম্পদ। এই অধ্যায় থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন স্থানটি প্যারাদ্বীপ নামে খ্যাত? 4টি দ্বীপ রয়েছে আমাদের বাংলাদেশের এই উল্লেখযোগ্য বিখ্যাত পর্যটন স্থল আমরা বলে থাকি। সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে, কুতুবদিয়া দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ রয়েছে, মহেশখালী দ্বীপ। 9 নম্বর প্রশ্নের উত্তর সঠিক হিসেবে কোনটি মনে করছো? দ্রুত মন্তব্য করে জানাও। কোন স্থানটি প্যারাদ্বীপ নামে খ্যাত? দ্রুত মন্তব্য করে জানাও কোন স্থানটি প্যারাদ্বীপ নামে খ্যাত। আমরা 4টি দ্বীপের নাম দেখতে পাচ্ছি, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, সোনাদিয়া, মহেশখালী। দ্রুত মন্তব্য করে জানাও কোন প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরটি সঠিক কোনটি মনে করছো? প্যারাদ্বীপ নামে খ্যাত কোন দ্বীপটি? সেন্ট মার্টিন, কুতুবদিয়া, সোনাদিয়া ও মহেশখালী। সিয়াম বলেছো অপশন এ অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে বলেছো প্যারাদ্বীপ। দেখা যাক আমরা সঠিক উত্তর হিসেবে কোন অপশনটিকে বাছাই করব। দ্রুত মন্তব্য করো যারা যুক্ত আছো, এবং অন্যদেরকে যুক্ত করার জন্য তোমরা লাইভটি শেয়ার করবে, এবং যারা শেয়ার করবে তারা মন্তব্যে জানালে পরবর্তীতে আজকের ক্লাসের লেকচারটি তোমাদেরকে পিডিএফ আকারে পরবর্তীতে পড়ার জন্য পাঠিয়ে দেওয়া হবে। সিয়াম মন্তব্য করেছো অপশন ডি অর্থাৎ মহেশখালী দ্বীপ। দেখা যাক। হৃদয় বলেছো মহেশখালী। আমরা সঠিক উত্তর কোনটিকে বলবো এবং কেন এই উত্তরটিকে আমরা সঠিক উত্তর বলবো সেটিও আমরা বোঝার চেষ্টা করব। রিসা বলেছে অপশন ডি মহেশখালী দ্বীপ।
তোমরা যারা উত্তর করছো তারা লক্ষ্য করবে যে কয়টি প্রশ্নের উত্তর তোমার সঠিক হচ্ছে বা কয়টি প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে না। সেক্ষেত্রে যেগুলো হবে না সেগুলো নতুন তুমি জানতে পারছো, শিখতে পারছো নতুন কিছু। এটাই হচ্ছে মূলত আমাদের রাত জেগে ক্লাস করার সুফল, বা আমরা এখান থেকে যে উপকারিতাটা পাচ্ছি এটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। হাবিবুল্লাহ হাবিব মন্তব্য করেছে অপশন ডি মহেশখালী দ্বীপ বলেছো। আমরা সঠিক উত্তরে চলে যাচ্ছি প্যারাদ্বীপ। এখানে প্রশ্নটি হচ্ছে কোন স্থানটি প্যারাদ্বীপ নামে খ্যাত? এর সঠিক উত্তর হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ আমরা জানি কক্সবাজার জেলায় অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে আমরা এই সোনাদিয়া দ্বীপের অবস্থান লক্ষ্য করি। এই সোনাদিয়া দ্বীপটিকে প্যারাদ্বীপ বলার কারণ হচ্ছে সোনাদিয়া দ্বীপের চতুর্দিকে, সোনাদিয়া দ্বীপের চারদিকে গভীর সমুদ্র রয়েছে, সমুদ্রের গভীরতা বেশি। এরকম জায়গার এরকম দ্বীপগুলোকে বলা হয় প্যারাদ্বীপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সোনাদিয়া দ্বীপকে এই জন্য প্যারাদ্বীপ বলা হয়। সোনাদিয়া দ্বীপের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। এটি আমরা মনে রাখবো, 9 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ অত্যন্ত চমৎকার একটি জায়গা, যে জায়গাতে তোমরা যদি কখনো ঘুরতে যাও তোমাদের নিঃসন্দেহে খুবই ভালো লাগবে। সোনাদিয়া দ্বীপের অবস্থান হচ্ছে কক্সবাজার জেলায়, চতুর্দিকে গভীর সমুদ্র থাকার কারণে এটিকে প্যারাদ্বীপ বলা হয় এবং এর আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের মৎস্য সম্পদ থেকে এই জায়গাগুলো আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়ব। এখানে রয়েছে মিঠা পানির মাছ, রয়েছে ইলিশ মাছ, চিংড়ি, রয়েছে সামুদ্রিক মাছ এবং অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান এবং চ্যালেঞ্জগুলো। এই জায়গাগুলো আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়ব। পড়ার জন্য যে জায়গাটি আমরা পাবো আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা জানো সেটি হচ্ছে টপিক ডিটেইলস। এখান থেকে আমরা যে কোনো বইয়ের চাইতে উত্তম বিকল্প হিসেবে আমাদের প্রস্তুতি নিতে পারবো। বাংলাদেশ প্রাণীজ সম্পদ থেকে আমরা যে জায়গাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বো, প্রথমে রয়েছে গবাদি পশু, রয়েছে পোল্ট্রি শিল্প, রয়েছে বন্য প্রাণী এবং রয়েছে বনজ প্রাণীজ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব ও চ্যালেঞ্জ। এই জায়গাগুলো আমরা বিশেষ গুরুত্ব সহকারে পড়বো। 10 নম্বর প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোন জেলাকে ইলিশের বাড়ি বলা হয়? কোন জেলাকে ইলিশের বাড়ি বলা হয়? যারা মন্তব্য করেছিলে মায়া বলেছ অপশন ঘ। সঠিক উত্তর ছিল আগের প্রশ্নের সোনাদিয়া দ্বীপ, অপশন ছিল অপশন সি। আমরা 10 নম্বর প্রশ্নে আছি। 10 নম্বর প্রশ্নের উত্তর মন্তব্য করো। সিএম বলেছ ভুলে প্রশ্ন করে উত্তর মন্তব্য করেছিলে, সঠিকভাবে মন্তব্য করো। 10 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নের। সেতু বলেছ চাঁদপুর, অর্থাৎ ঘ উত্তর বলেছ। আমরা 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা দ্রুত মন্তব্য করো। আমরা চলে যাব সঠিক উত্তরে। এই প্রশ্নের পর আর মাত্র 10টি প্রশ্ন আমাদের আজকের ক্লাসে আমরা দেখব। সাবিনা ইয়াসমিন বলেছে অপশন ডি, সিয়াম বলেছে অপশন ডি। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি সঠিক উত্তরে। 10 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, ইলিশের বাড়ি, কোন জেলাকে ইলিশের বাড়ি বলা হয়? যে 4টি জেলা অপশনে রয়েছে এই 4টি জেলাতেই কম বেশি ইলিশ আমরা উৎপাদিত হতে দেখি। ইলিশ মাছের জন্য এই 4টি জেলারই সুনাম রয়েছে, তবে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় যে জেলায়, সেই জেলার নাম হচ্ছে চাঁদপুর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবং চাঁদপুর জেলায় আমরা জানি 2017 সালে, ক্ষেত্রে উল্লেখযোগ্য সালটি হচ্ছে 2017 সালে চাঁদপুর জেলার যিনি জেলা প্রশাসক ছিলেন তার নাম ছিল আব্দুস সবুর মন্ডল। আব্দুস সবুর মন্ডল উনি জেলা প্রশাসক ছিলেন। এই জেলা প্রশাসক জেলাকে ব্র্যান্ডিং করেন যে নামে, নামটি ছিল ইলিশের বাড়ি চাঁদপুর। এই নামকরণের কারণে পরবর্তীতে তার এই ব্র্যান্ডিং স্বীকৃত হয়। স্বীকৃত হওয়ার কারণে পরবর্তী সময় থেকে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে অভিহিত করা হয়। আশা করি এই তথ্যগুলো তোমাদের মনে থাকবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। নতুন অধ্যায়ে আমরা এসেছি। নতুন অধ্যায়ের নাম হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 11 নম্বর প্রশ্ন। আগের প্রশ্নের উত্তর অনেকেই সঠিক উত্তর করেছিলেন। রিশা, জবা এবং হাবিবকে, বর্ণকে, মিসেস মায়াকে, জান্নাতকে, হৃদয়কে সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। আমরা চলে এসেছি 11 নম্বর প্রশ্নে। 21শে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম কবিতার রচয়িতা কে? 21শে ফেব্রুয়ারি আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য আমাদের কাছে পরিচিত। এই ঘটনাকে, এই ভাষার জন্য আমাদের যে সংগ্রাম, ভাষার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই
এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রথম যে কবিতাটি রচিত হয়, সেই কবিতার কবি বা রচয়িতা কে? মন্তব্য করেছে অনেকেই। সেতু বলেছে মাহবুবুল আলম চৌধুরী। সেই ক্ষেত্রে কবির নামের বানান আমরা লক্ষ্য রাখবো। যদি আমরা পুরো নামটা লিখি সেক্ষেত্রে বানান সঠিক করে লেখার চেষ্টা করব। সিয়াম বলেছ বি হবে, মাহবুবুল আলম চৌধুরী বলেছ, ফরাজি বলেছ, ব্যতিক্রম মন্তব্য করেছ তাসনিম আক্তার, স্বর্ণ বলেছ, 11 ক হবে শামসুর রহমান। দেখা যাক আমরা। সিয়াম মন্তব্য করেছ 11 বি, মন্তব্যের জন্য ধন্যবাদ। জান্নাত মন্তব্য করেছ খ হবে, সেতু সরকার বলেছ খ হবে, সৌমিত্র রানী পাল বলেছ খ হবে, রিসা এবং মহিমা বলেছ 11 খ হবে, অর্থাৎ মাহবুবুল আলম চৌধুরী। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম যে কবিতাটি রচিত হয় সেই কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই চমৎকার কবিতাটি প্রথম রচয়িতা অথবা এই কবিতার কবি হচ্ছেন কবি মাহবুবুল আলম চৌধুরী। আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারির এই ঘটনার ঠিক 2 দিন পরে অর্থাৎ 23 ফেব্রুয়ারিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে, তথ্যটি তোমরা মনে রাখবে, চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রথম যে সমাবেশটি হয় সেই জনসভায় লালদিঘি ময়দানে মাহবুবুল আলম চৌধুরী তার লেখা এই বিখ্যাত কবিতাটি উনি আবৃত্তি করেন। জনসম্মুখে প্রথম এই কবিতাটি আসে, তাই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম রচিত কবিতার কবি বলা হয় মাহবুবুল আলম চৌধুরীকে। সঠিক উত্তরের জন্য তোমাদের ধন্যবাদ। চলে যাচ্ছে পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? আমাদের অধ্যায় হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? 4 জন উল্লেখযোগ্য বুদ্ধিজীবীর নাম তোমরা অপশনে দেখতে পাচ্ছ। রয়েছে মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডক্টর শামসুজ্জোহা, রয়েছে জি.সি. দেব, গোবিন্দচন্দ্র দেব। আমরা কাকে সঠিক উত্তর বলবো? দ্রুত মন্তব্য করে জানাও। আগের প্রশ্নের উত্তরে তোমরা বলেছিলে যারা, এই তো সেতু সরকার কবিতার নামও বলেছো, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, চমৎকার। সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। মন্তব্য করেছিল হাবিব, মহিমা, হৃদয়, জবা, বর্ণ, সকলের উত্তর সঠিক ছিল। 11 নম্বর প্রশ্নের পর আমরা 12 নম্বর প্রশ্নে রয়েছি। 12 নম্বর প্রশ্নের উত্তরে সেতু সরকার, সুমিত্রা রানী পাল এবং হালিমা ফরাজি, হাবিবুল্লাহ হাবিব সকলেই উত্তর করেছে ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা। আমরা জানি 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়, এই 1969 সালের তারিখটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারিখটি হচ্ছে 18 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ 1969 সালে যে গণ অভ্যুত্থান চলে দেশব্যাপী। এই 1969 সালের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় শিক্ষক, তার নাম ছিল ডক্টর শামসুজ্জোহা, ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রদেরকে মেরে ফেলার বিরুদ্ধে, ছাত্রদেরকে আটক করার বিরুদ্ধে, ছাত্রদের অত্যাচারের বিরুদ্ধে উনি প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধ করতে গিয়ে উনি তার জীবন উৎসর্গ করেছেন। তাই বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় ডক্টর শামসুজ্জোহাকে প্রথমে স্মরণ করা হয়। আশা করি তোমরা এই তথ্যগুলো মনে রাখবে। তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1969 সালের 18 ফেব্রুয়ারি। এরপরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অধ্যায় হচ্ছে বনজ সম্পদ। বনজ সম্পদ অধ্যায় থেকে প্রশ্ন, দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? আগের প্রশ্নের উত্তরে সকলেই মোটামুটি সঠিক উত্তর করেছিলে। যারা উত্তর গ বলেছিলে বা ডক্টর শামসুজ্জোহা বলেছিলে তাদের উত্তর সঠিক হয়েছে। আমরা চলে আসছি 13 নম্বর প্রশ্নে, দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? অপশনে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, রয়েছে কক্সবাজারের ডুলা হাজরায়, রয়েছে রাঙামাটির বেতবুনিয়ায়, রয়েছে গাজীপুরের শ্রীপুরে। দেশের প্রথম সাফারি পার্ক, অপশন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর মন্তব্য করবে আরশি জান্নাত মন্তব্য করেছে অপশন ডি অর্থাৎ গাজীপুরের শ্রীপুরে। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি, একটু অপেক্ষা করতে হবে। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করো। দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? হালিমা ফরাজি বলেছো 13 খ অর্থাৎ অপশন বি বলেছো। মহিমা বলেছো 13 ঘ অর্থাৎ গাজীপুরের শ্রীপুর বলেছো। গাজীপুরের শ্রীপুরের ব্যাপারে আমরা অপশন
উত্তর বেশি পাচ্ছি। সিয়াম বলেছো গাজীপুরের শ্রীপুরে। আমরা সঠিক উত্তরে চলে যাব। প্রশ্নের সঠিক উত্তর দেশের প্রথম সাফারি পার্ক। আমাদের প্রথমে জানতে হবে সাফারি পার্ক বলতে কি বোঝায়। সাফারি পার্ক হচ্ছে এমন একটি পার্ক যে পার্কে অভয়ারণ্য থাকে, যে অভয়ারণ্যে বিভিন্ন বন্য প্রাণীরা মুক্তভাবে বসবাস করতে পারে। এবং সেখানে পার্ক বলার উদ্দেশ্য হচ্ছে যদি দর্শনার্থীরা বা ভ্রমণার্থীরা ঘুরতে যায়, সেই ক্ষেত্রে ভ্রমণার্থীরা নিজেদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকে তারা বন্য প্রাণীদেরকে দেখতে পারে বা তাদেরকে দেখে নিজেদের বিনোদনের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ যেখানে বন্য প্রাণীরাই মুক্তভাবে থাকে এবং মানুষ বন্দী হিসেবে তাদেরকে দেখে, এই ধরনের পার্ককে আমরা বলছি সাফারি পার্ক, যেটি চিড়িয়াখানার বিপরীত বলা যায়। দেশের প্রথম সাফারি পার্ক আমরা পেয়েছি হচ্ছে কক্সবাজারের ডোলা হাজরায়। সঠিক উত্তর হচ্ছে 13 বি। 13 বি হচ্ছে সঠিক উত্তর। কক্সবাজারের ডোলা হাজরায় প্রথম হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে একটি জায়গা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এর নাম হয় বঙ্গবন্ধু সাফারি পার্ক। এবং পরবর্তীতে আমরা সবচেয়ে বড় যে সাফারি পার্কটি পেয়েছি সেটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। কিন্তু প্রথম যেটি সেটি হচ্ছে কক্সবাজারের ডোলা হাজরা। এই তথ্যটি আমরা মনে রাখবো। এটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া নামক একটি উপজেলা রয়েছে, সেই চকরিয়া উপজেলার ডোলা হাজরা নামক জায়গাতে এই সাফারি পার্কটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সাল আমরা মনে রাখবো। প্রথম যেহেতু বলা হয়েছে, এক্ষেত্রে আমাদের সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1999 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 2000 এখানে যে তথ্যটি গুরুত্বপূর্ণ, আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাব। দেখতে পাচ্ছ কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয়। তোমরা 14 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয়। আগের প্রশ্নের উত্তরে অনেকেই সঠিক উত্তর মন্তব্য করেছো, তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। কক্সবাজারের ডোলা হাজরায় বলেছিলে হৃদয় বর্ণ, তোমাদেরকে সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। যারা মন্তব্য উত্তর সঠিক হবে না তারাও অনুমান করে মন্তব্য করবে, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক উত্তর কোনটি হবে। 4টি অপশন রয়েছে 1 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। সেহেতু সরকার মন্তব্য করেছে 14 ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস বলেছ 14 ফেব্রুয়ারিকে। আমরা জানি বিশ্বব্যাপী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিনে বাংলাদেশের সুন্দরবন দিবসকেও আমরা 14 ফেব্রুয়ারিতেই উদযাপন করে থাকি। তাই সঠিক উত্তর হচ্ছে 14 নম্বর প্রশ্নের জন্য সুন্দরবন দিবস বাংলাদেশে উদযাপিত হয় 14 ফেব্রুয়ারি। এক্ষেত্রে আমরা মনে রাখবো 2001 সাল থেকে এই দিবসটি উদযাপিত হয়। সেক্ষেত্রে পরিবেশ সংগঠনের মধ্যে 70টি সংগঠন দাবি করেছিল এই 14 ফেব্রুয়ারিতে সুন্দরবন দিবস পালিত হওয়ার জন্য। তাই পরবর্তীতে 2001 সাল থেকে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন, অধ্যায় মুক্তিযুদ্ধ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি অধ্যায়। এই জায়গা থেকে প্রশ্ন সবসময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়, যে কোনো পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন হবে। তেমনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা 15 নম্বরে দেখতে পাচ্ছ। মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়? অপশন রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি। কয়টি ফোর্স গঠিত হয়? মুক্তিযুদ্ধের প্রস্তুতি হিসেবে যেসব ফোর্স, যেসব বাহিনী গঠিত হয় তার মধ্যে ব্রিগেড আকারে ফোর্স গঠিত হয়, এরকম ফোর্স কয়টি ছিল? সঠিক উত্তর তোমরা দ্রুত জানাবে। আমরা মন্তব্য পেয়েছি হালিমা ফরাজি বলেছে চমৎকার বিশ্লেষণ, ধন্যবাদ। আমরা বিশ্লেষণ করে মনে রাখার চেষ্টা করব যাতে এই তথ্যগুলো পরবর্তীতে আমাদের মনে থাকে। 15 নম্বর প্রশ্নের অনেকেই সঠিক উত্তর মন্তব্য করছো। 15 নম্বর প্রশ্নে মিসেস মায়া বলেছো 3টি। 15 নম্বর প্রশ্নের অপশন বলেছো স্বর্ণ বলেছো অপশন গ, সুমিত্রা বলেছো অপশন খ, জান্নাত বলেছো অপশন গ, সেতু সরকার বলেছো অপশন গ। তোমাদের প্রশ্নের সঠিক উত্তরে চলে যাচ্ছি। মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে ফোর্স গঠিত হয় 3টি। সঠিক উত্তর হচ্ছে অপশন গ। 3টি ফোর্স আমরা জানি। পরবর্তীতে এই ফোর্সগুলোর নামকরণ করা হয় কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। কেন এইভাবে নামকরণ করা হয় তাও আমরা জানি। এখানে কে বলতে বোঝানো হচ্ছে খালেদ মোশাররফ এই ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কে এম শফিউল্লাহ, শফিউল্লাহর নামের প্রথম অক্ষর এস থেকে নামকরণ করা হয়। এবং এরপর তৃতীয় যে ফোর্সটি পরিচালনা করেন তার নাম মেজর জিয়াউর রহমান।
জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর জেড। এই জন্য আমরা খালেদ মোশাররফ, শফিউল্লাহ এবং জিয়াউর রহমান এই তিনজন মেজরের নামে এই তিনটি ব্রিগেডের নামকরণ করা হয়, যে তিনটি উল্লেখযোগ্য ফোর্স মুক্তিযুদ্ধের প্রস্তুতি হিসেবে আমরা পেয়েছি। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কোথায়? মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কোথায়? 4টি অপশন রয়েছে: চট্টগ্রামের কালুরঘাট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মেহেরপুরের মুজিবনগর, রাজশাহীর নাটোর। আগের প্রশ্নের অনেকেই সঠিক উত্তর মন্তব্য করেছো। সঠিক উত্তর ছিল অপশন গ, অর্থাৎ ব্রিগেড আকারে ফোর্স গঠিত হয় 3টি। 16 নম্বর প্রশ্নের মন্তব্য করেছো মিসেস মায়া, বলেছো চট্টগ্রামের কালুরঘাট, অপশন ক। আমরা চলে যাব সঠিক উত্তরে। সেতু সরকার বলেছে অপশন ক। মন্তব্যের জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের মন্তব্য খুব দ্রুত করতে হবে, কারণ আমরা এখানে মন্তব্য পেতে আমাদের একটু সময় লাগে। স্মরণ বলছো 16 ক, চট্টগ্রামের কালুরঘাট। তুলনামূলক সহজ একটি প্রশ্ন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তোমরা জানো মুক্তিযুদ্ধের সময় যোগাযোগের একটি অন্যতম মাধ্যম ছিল বেতার, অর্থাৎ বেতারের মাধ্যমে, রেডিওর মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধ যারা খোঁজ খবর রাখতেন প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা বেতার কেন্দ্র থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারতেন। পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে যে স্টেশনটি স্থাপন করা হয় তার অবস্থান ছিল চট্টগ্রামের কালুরঘাট। আমরা এটি মনে রাখবো। আমরা জানি যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরে 28শে মার্চে মেজর জিয়াউর রহমান এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। এই জন্যই মূলত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসার জন্য। চলে যাচ্ছে 17 নম্বর প্রশ্নে। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? এখান থেকে আমাদের যে অধ্যায়টি হচ্ছে জাতীয় বিষয়াবলী। আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। যারা আছো দ্রুত মন্তব্য করবে। আগের প্রশ্নের উত্তরে মন্তব্য করেছিলে হৃদয়, বর্ণ, সিয়াম, মহিমা, জবা। সকলেই সঠিক উত্তর মন্তব্য করেছো। মন্তব্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ। 17 নম্বর প্রশ্নে রয়েছে আমরা, জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? আমরা জানি ঢাকার সাভারে অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অন্যতম একটি স্থাপনা, মুক্তিযুদ্ধের অন্যতম একটি ভাস্কর্য। এই জাতীয় স্মৃতিসৌধের আমরা জানি বেশ কয়েকটি ফলক রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কয়টি ফলক রয়েছে এখানে? 17 নম্বর প্রশ্নে আছে আমরা। দ্রুত মন্তব্য করে জানাও কোনটিকে তোমরা সঠিক উত্তর মনে করছো। আমরা আজকের ক্লাসে মোট 20টি প্রশ্নের উপর আলোচনা করব। মায়া বলেছো 17 7টি, অর্থাৎ অপশন বি বলেছো। সেতু বলেছো খ, অর্থাৎ 7টি। মহিমা বলেছো খ, ফরাজে বলেছো খ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা 7টি। আমরা জানি এই 7টি ফলক বলতে 7টি উল্লেখযোগ্য সালকে বোঝানো হয়। সালকে বোঝানোর কারণে 7টি উল্লেখযোগ্য ঘটনা আমাদের চলে আসে, যারা মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আমাদের ইতিহাসে উল্লেখযোগ্য। যেমন আমরা যদি শুরু থেকে বলি, 1952 সাল থেকে শুরু, তারপর আমরা পেয়েছি 1954 সালের 1952 সালের ভাষা আন্দোলনের পরে পেয়েছি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এরপর আমরা পেয়েছি 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন। এরপরে আমরা পেয়েছি 1962 সালের শিক্ষা আন্দোলন। তারপর আমরা পেয়েছি 1966 সালের 6 দফা আন্দোলন। তারপর আমরা পেয়েছি 1969 সালের গণ অভ্যুত্থান। এরপর আমরা পেয়েছি 1970 সালের মুক্তিযুদ্ধ। এই যে 7টি সাল আমরা লক্ষ্য করলাম, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা শাসনতন্ত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং সাধারণ নির্বাচন। এই 7টি ঘটনাকে, 7টি সালকে স্মরণ করার জন্য স্মৃতিসৌধে 7টি ফলক রাখা হয়েছে। এই সালগুলো তোমরা মনে রাখবে। আমরা 18 নম্বর প্রশ্নে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আগের প্রশ্নের সঠিক উত্তর ছিল খ, 7টি। মন্তব্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা মন্তব্য করেছিলে। আরশি জান্নাত, মহিমা, হৃদয়, জবা এবং তানিয়া শারমিন, সকলের উত্তর সঠিক হয়েছিল। আমরা রয়েছে 18 নম্বর প্রশ্নে। আমার সোনার বাংলা গানের প্রথম কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি মনে করছো? দ্রুত মন্তব্য করে জানাও। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান আমার সোনার বাংলা, যেটি গীতবিতান কাব্যগ্রন্থ গানের
সংকলন থেকে নেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আমার সোনার বাংলা শিরোনামের যে গানটি আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাই। এটির কত লাইন আমরা পেয়েছি। হালিমা ফরাজি আমাকে চমৎকারভাবে প্রার্থনা করে মন্তব্য করেছো, আমার নেক হায়াত কামনা করেছো। হালিমাকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করার জন্য। তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ দোয়া ও প্রার্থনা, যাতে তোমাদের সাফল্য নিশ্চিত হয়, তোমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারো। সিয়াম বলেছো 10 লাইন, অপশন সি। জান্নাত বলেছো 10 লাইন। সকলেই মোটামুটি সঠিক উত্তরেই আছি আমরা। বাংলাদেশ আমার সোনার বাংলা গানের প্রথম 10 লাইন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে বর্তমানে ব্যবহার করছি। আমরা জানি 18 নম্বর প্রশ্নে 1972 সালের 13ই জানুয়ারি, এই সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1972 সালের 13ই জানুয়ারি জাতীয় সঙ্গীতকে প্রথম নেওয়া হয়। এর আগে 3 মার্চ 1971 সালের 3 মার্চ পল্টন ময়দানে এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা একটি জনসভায় একটি বাজানো হয়, এবং 17ই এপ্রিল আমরা জানি মেহেরপুরে বৈদ্যনাথ তলায় যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রবাসী সরকারের, সেখানেও এই জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গানটি বাজানো হয়। পরবর্তীতে 1972 সালের 13ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঘোষণা করা হয়। আমরা শেষের আগের প্রশ্নে রয়েছি 19 নম্বর প্রশ্নে, কে বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন? 4 জন চিত্রশিল্পীর নাম আমরা অপশনে দেখতে পাচ্ছি, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, জেমস মেজর জেমস রেনেল। আগের প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন গ, যারা মন্তব্য করেছিলে মহিমা, ফরাজি, স্বর্ণ, জবা, হৃদয় এবং তানিয়া, সকলের উত্তর সঠিক হয়েছে। সবাইকে ধন্যবাদ। 19 নম্বর প্রশ্নে রয়েছে আমরা, কে বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন? মন্তব্য করেছো সেতু সরকার, বলেছো ঘ অর্থাৎ মেজর জেমস রেনেল। সিয়াম বলেছো কামরুল হাসান। আমরা সঠিক উত্তরের জন্য একটু অপেক্ষা করব, আমরা চলে যাব। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেন। এক্ষেত্রে প্রশ্নটি আমরা যাতে ভালো করে লক্ষ্য করি, যদি এখানে যদি বলতো প্রথম পতাকা কে অঙ্কন করেন বা পতাকা কে ডিজাইন করেন, তাহলে সঠিক উত্তর হতো কামরুল হাসান। যেহেতু এখানে মানচিত্র বলা হয়েছে, তাই সঠিক উত্তর হবে মেজর জেমস রেনেল। আমরা জানি জেমস রেনেলের পরিচয় হচ্ছে উনি ব্রিটিশ সার্ভেয়ার ছিলেন। উনি ব্রিটিশ সার্ভেয়ার হিসেবে 1764 সালে, সালটি মনে রাখবে তোমরা, 1764 সালে উনি প্রথম এই বাংলাদেশের মানচিত্র অঙ্কনের চেষ্টা করেন, যা পরবর্তীতে বেঙ্গল অ্যাটলাস নামে 1779 সালে এটি প্রকাশের উদ্যোগ নেন। পরবর্তীতে আমরা তার কাছ থেকে এই বাংলাদেশের মানচিত্রের এই বর্তমান আকৃতি পেয়েছি। অত্যন্ত নির্ভুল একটি আকৃতি। এটি বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা মনে রাখবে। যারা মন্তব্য করেছো মহিমা, সিয়াম, জান্নাত, মন্তব্যের জন্য তোমাদের ধন্যবাদ। সঠিক উত্তর আশা করি তোমরা ব্যাখ্যা সহ পেয়েছো। চলে যাচ্ছে আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নে। বাংলাদেশের সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? পতাকা সম্পর্কিত প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী অধ্যায় থেকে। বাংলাদেশের সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? আমরা জানি বাংলাদেশের জাতীয় পতাকা এরকম আয়তাকার একটি রেখার মধ্যে আমরা মাঝে লাল বৃত্ত, সবুজ ব্যাকগ্রাউন্ডে লাল বৃত্ত, এরকম পতাকার সাথে আমাদের যে একটি দেশের পতাকার মিল রয়েছে, প্রায় অনেকটাই মিল, হুবহু মিল নয় কিন্তু অনেকটাই মিলে গিয়েছে, এরকম একটি দেশের নাম অপশনে রয়েছে সিঙ্গাপুর, জাপান, ভিয়েতনাম, সৌদি আরব। কোনটি সঠিক উত্তর মনে করছো? দ্রুত মন্তব্য করে জানাও। মিসেস মায়া বলেছো 20 গ অর্থাৎ ভিয়েতনাম। আমরা উত্তরের জন্য একটু অপেক্ষা করব, দ্রুত মন্তব্য করে জানাও। আগের প্রশ্নের উত্তরে হৃদয় সঠিক উত্তর মন্তব্য করেছিলে, হৃদয়কে ধন্যবাদ। বর্ণ বলেছো জাপান। বাংলাদেশের সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে? জিহাদ বলেছো জাপান, হৃদয় বলেছো জাপান। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাপান। আমরা জানি যে বাংলাদেশের পতাকার এই সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা লাল এটা লক্ষ্য করি। এই জায়গাতে আমরা যদি জাপানের পতাকাটি লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো এই সবুজের জায়গাতে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই লাল বৃত্তটি রয়েছে জাপানের পতাকায়। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড সবুজ, তার উপরে লাল বৃত্ত, জাপানের পতাকায় আমরা দেখবো সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল বৃত্ত।
এই ছিল মোটামুটি আজকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস। আমরা সাধারণ জ্ঞানের পরবর্তী বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। আগামী ক্লাস অনুষ্ঠিত হবে মার্চের 12 তারিখ, অর্থাৎ বুধবারে। তোমাদের জন্য যে ক্লাসটি হবে সেটিও রাত 10টায় অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা সেই ক্লাসে যুক্ত থাকবে এবং যুক্ত থেকে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিবে। তোমাদের সকলকে ক্লাসে যুক্ত থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।